ফেবল চ্যানেলে আপনাদের স্বাগতম। জীবন মানুষকে নানা রঙে রাঙায়, কখনো ঝলমলে হাসিতে, আবার কখনো গভীর বিষাদে। কিন্তু সত্যিকারের ভালোবাসার জোর এতই বেশি যে তার সব বাধা পেরিয়ে আবার নতুন করে বাঁচার পথ দেখায়। আজকের গল্পটি তেমনই এক নারীর, যিনি একসময় নিজের হাতে গড়া সাজানো সংসার ভেঙে দিয়েছিলেন, আর আজ নিয়তির নির্মম পরিহাসে নিজেই আশ্রয় খুঁজছেন। কিন্তু ভাগ্য তার জন্য কি লুকিয়ে রেখেছিল তা তিনি নিজেও জানতেন না। চলুন সেই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হই। ঢাকা শহরের প্রাণকেন্দ্র, ব্যস্ত চৌরাস্তায় একটি ঝকঝকে এসইউভি ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল। গাড়ির মালিক রঞ্জিত শেখর, যিনি এক শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের কর্ণধার, তার ড্রাইভারকে বললেন, নিলয়, এত অস্থির হওয়ার কিছু নেই, সামনে অনেক ভিড়, জ্যামটা বেশ লম্বা মনে হচ্ছে, শান্তিতে এগো। ড্রাইভার তার নির্দেশ মেনে গাড়িটি হালকা ঝাঁকুনি দিয়ে ভিড়ের মাঝে থামিয়ে দিল, যতক্ষণ না পথ পরিষ্কার হয়। বন্ধুরা, আজকের এই গল্পটি সত্যি চমকে দেওয়ার মতো এবং গভীর শিক্ষামূলক। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন। চলুন আজকের এই হৃদয়স্পর্শী কাহিনী শুরু করি। ঢাকা জেলার এক ব্যস্ত চৌরাস্তায় ট্রাফিক জ্যাম লেগেছিল। একটি বিলাসবহুল এসইউভিতে বসেছিলেন রণজিৎ শেখর, যিনি কোনো এক জরুরি কাজে মেগা সিটি যাচ্ছিলেন। রণজিৎ অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ। জ্যামে আটকে থাকা অবস্থায় তিনি দেখলেন তার গাড়ির চারপাশে ৩-৪ জন মহিলা এসেছেন, যারা নোংরা এবং মলিন পোশাক পরে আছেন। দেখে মনে হচ্ছিল তারা ভিক্ষা করতে এসেছেন, যেমনটা আপনারা অনেক ব্যস্ত চৌরাস্তায় দেখে থাকেন। রণজিতের ড্রাইভার যখন গাড়ির কাঁচ নামালেন, রণজিৎ তার পকেট থেকে মানি ব্যাগ বের করলেন। টাকার বান্ডিল থেকে কয়েকটা নোট বের করে তিনি ৩-৪ জন মহিলাকে ১০০ মুদ্রা করে দিলেন। এরপর তিনি দেখলেন জ্যামটা ছেড়ে গেছে, তাই ড্রাইভারকে বললেন, নিলয়, এবার গাড়ি এগিয়ে নাও। গাড়ি যেই এগোতে শুরু করবে, রণজিৎ দেখলেন তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, যিনি বারবার কাঁচের জানালায় হাত দিয়ে আঘাত করছেন এবং বলছেন, সাহেব, আমাকে তো আপনি কিছুই দিলেন না। কাঁচের ভেতর থেকে যখন রণজিৎ তাকে দেখলেন, তার মনে হলো যেন তিনি এই মহিলাকে চেনেন, তাকে যেন আগে কোথাও দেখেছেন। রণজিৎ তৎক্ষণাৎ গাড়ির কাঁচ নামালেন। সেই মহিলা রণজিতের কাছে এসে মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে বললেন, সাহেব, আপনি আমাকে কিছুই দেননি। রণজিৎ তাকে দেখেই চমকে উঠলেন, আরে তুমি এখানে কি করছো? তোমার এমন অবস্থা কেন? আসলে এই মহিলা আর কেউ নন, রণজিৎ শেখরেরই প্রাক্তন স্ত্রী অনামিকা দেবী ছিলেন। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল প্রায় ৩ বছর আগে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। রণজিৎ যখন অনামিকাকে জিজ্ঞেস করলেন, অনামিকা, তুমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলে, আর যখন ডিভোর্সের মামলা আদালতে হয়েছিল, তুমি আমার নামে ৩০ লক্ষ মুদ্রার ক্ষতিপূরণ করিয়েছিলে, আর আমি সেই টাকাও দিয়েছিলাম। তোমার এমন কি হলো যে তুমি আর দরজায় দরজায় ঘুরছো আর রাস্তায় ভিক্ষা করছো? যখন অনামিকা এসব শুনলেন, তিনি ধরা গলায় বললেন, আমি তোমাকে সব বলবো, আমাকে একটু সময় দাও। রণজিৎ অনামিকাকে বললেন, এক কাজ করো, তুমি আমার গাড়িতে উঠে পড়ো, পিছনের সিটে বসো। রণজিৎ তার ড্রাইভারকে বললেন, নিলয়, পিছনের দরজাটা খুলে দাও। তৎক্ষণাৎ ড্রাইভার দরজা খুলে দিল, আর পরক্ষণেই অনামিকা গাড়িতে উঠে পড়লেন। গাড়ি যেই স্টার্ট নিল, সেখানে কিছু দোকানদার এবং পথচারী যারা ছিলেন, তারা মনে করলেন যে কোনো বড় লোক একজন গরিব মহিলাকে, একজন ভিক্ষারীকে হয়তো কোনো খারাপ কাজের জন্য তুলে নিয়ে যাচ্ছেন। তাই সেখানে লোকজনের ভিড় জমে গেল। পুরো বাজারের লোক জড়ো হয়ে গেল এটা জানার জন্য যে আসলে একজন এসইউভি গাড়ির বড় লোক কেন একজন গরিব ভিক্ষারীকে তার গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, যখন সেই মহিলা গাড়িতে উঠছিলেন, তখন তার সঙ্গে যে ৩-৪ জন ভিক্ষা করতে আসা মহিলা ছিলেন, তাদের সন্দেহ হয়। তারাই পুরো ঘটনাটা জানতেন না যে আসলে এই মহিলা কেন গাড়িতে উঠছেন, আর এসইউভি গাড়িতে বসা ব্যক্তির সঙ্গে এই মহিলার কি সম্পর্ক। যখন তারা নিজেদের মধ্যে দ্রুত কথা বলা শুরু করলেন, তখন সেই সব কথা ধীরে ধীরে ১ মিনিটের মধ্যে পুরো বাজারে ছড়িয়ে পড়ল, আর পুরো বাজারের লোক জড়ো হয়ে গেল। যেই পুরো বাজারের লোক জড়ো হলো, তারা সেই মহিলাকে জিজ্ঞেস করলো। তখন মহিলা বললেন, আসলে ইনি আমার প্রাক্তন স্বামী রণজিৎ শেখর, আর ইনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন না, বরং আমি নিজে থেকে তার সঙ্গে যেতে রাজি আছি। রণজিৎ শেখর অনামিকাকে তার সঙ্গে নিয়ে গেলেন, একটি অভিজাত হোটেলে বসালেন এবং সেখানে তিনি তার ড্রাইভারকে কিছু মুদ্রা দিয়ে বললেন, যাও, বাজার থেকে এর জন্য একটা ভালো শাড়ি আর একজোড়া স্যান্ডেল কিনে নিয়ে এসো। ড্রাইভার তৎক্ষণাৎ তার মালিকের কথা মেনে পাশের বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে এলেন। ততক্ষণে হোটেলে বসে রণজিৎ শেখর অনামিকা তার ডিভোর্স দেওয়া প্রাক্তন স্ত্রীকে বললেন, অনামিকা, তুমি হোটেলের ভেতরে যাও আর স্নান করে এসো। অনামিকা স্নান করে এলেন, আর রণজিৎ শেখর তাকে নতুন কাপড় পরতে দিলেন। বন্ধুরা, সেই নতুন কাপড় পরার পর তিনি এমন লাগছিল যেন নববধূ। রণজিৎ যখন তাকে দেখলেন, তখন দেখতেই থাকলেন। তিনি ভাবলেন, তার পরিস্থিতি যতই খারাপ হয়ে গিয়ে থাকুক, তার চালচলন, তার চেহারা কিছুই বদলায়নি। শুধুমাত্র তিনি পরিস্থিতির শিকার হয়েছেন, শুধুমাত্র অসহায়তার শিকার হয়েছেন। রণজিৎ শেখর তাকে বললেন, আমি এক জরুরি কাজে মেগা সিটি যাচ্ছি, যদি তুমি আমাকে একটু সময় দাও, আমি কাল এসে তোমার সঙ্গে দেখা করব। তুমি তোমার ঠিকানা লিখে দাও যে এই জায়গায় থাকো, আমি মেগা সিটি থেকে ফিরে এসে সেখানে আসব আর তোমার সঙ্গে দেখা করব। তিনি বললেন, ঠিক আছে। তিনি তার ঘরে চলে গেলেন, আর রণজিৎ শেখর মেগা সিটি চলে গেলেন। মেগা সিটিতে দিনের বেলায় তার সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করলেন, আর রাতে যখন হোটেলে ঘুমাতে গেলেন, রণজিৎ শেখরের সেই রাত কাটছিল না। আর ওদিকে অনামিকারও, যিনি চৌরাস্তায় ভিক্ষা করতেন, তারও সেই রাত কাটছিল না।
বন্ধুরা দুজনেই অস্থির অবস্থায় পাশ ফিরে ফিরে পুরো রাত কাটিয়ে দিলেন। পরের দিন রণজিৎ শেখর মেগাসিটি থেকে ফিরে এসে অনামিকার দেওয়া ঠিকানায় পৌঁছালেন। তখন জানতে পারলেন যে অনামিকা সেখানে নেই। তিনি আবার তার কাজে ভিক্ষা করতে চলে গেছেন। তিনি আবার সেই চৌরাস্তায় এলেন যেখানে অনামিকার সঙ্গে তার আগের দিন দেখা হয়েছিল। অনামিকাকে আবার তার গাড়িতে বসালেন, আর গাড়িতে বসার পর অনামিকা তাকে তার ঘরে নিয়ে গেলেন, যেখানে তিনি একটা ভাড়ার ছোট্ট ঘরে থাকতেন। বন্ধুরা যখন রণজিৎ সেই ঘরে ঢুকলেন, দেখলেন একটা খাট পড়ে আছে, আর খাটের উপরে রণজিৎ শেখর এবং অনামিকার একটা ছবি টাঙানো। যেই রণজিৎ শেখরের চোখে সেই ছবি পড়ল, তিনি অনামিকাকে জিজ্ঞেস করলেন, অনামিকা, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে 2-3 বছর আগে, আমাদের পথ একেবারে আলাদা হয়ে গিয়েছিল, সব কিছু ভাগাভাগি হয়ে গিয়েছিল, সব কিছু আদালতে ঠিক হয়ে গিয়েছিল, তুমি আমার নামে 30 লক্ষ মুদ্রার ক্ষতিপূরণ করিয়েছিলে, আর আমি সেই টাকাও দিয়েছিলাম, তাহলে এই ছবিটা কেন রেখেছো? অনামিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, আসলে আমি ভুল করে তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, কিন্তু সেই ডিভোর্সের পিছনে আমার সম্মতি ছিল না। আসলেই অনামিকার নিজস্ব বলতে মা, ভাই আর একজন ভগ্নিপতি ছিলেন। রঞ্জিত শেখর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, তার কাছে অনেক সম্পত্তি ছিল, প্রচুর অর্থ ছিল। আর রঞ্জিত শেখর তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। যখন অনামিকার বাড়ির লোকেরা রঞ্জিত শেখরের বাড়িতে সম্পর্ক দেখতে গিয়েছিলেন, তখন তারা দেখেন যে এদের বাড়িতে সবকিছু ভরপুর, এরা খুব বড় লোক, এদের কাছে প্রচুর ধনসম্পদ আছে। তারা ভাবেন যাহা করতে হয় করব, কিন্তু ছেলেটি একমাত্র সন্তান, আমরা এখানেই বিয়ে দেব। আর শেষ পর্যন্ত তাই হয়, বিয়ে রঞ্জিত শেখরের সঙ্গেই হয়। অনামিকার ভগ্নিপতি খুবই লোভী প্রকৃতির মানুষ ছিলেন, আর তিনি যা বলতেন তাই রঞ্জিত শেখরের শ্বশুরবাড়িতে মানা হতো, অর্থাৎ অনামিকার মা আর ভাই মানতেন। যখন অনামিকা বউ হয়ে রঞ্জিত শেখরের বাড়ি চলে গেলেন, তখন 1-2 বছর সম্পর্ক চলার পর ধীরে ধীরে তার ভগ্নিপতি, তার ভাই, তার মা সবাই অনামিকাকে কোনো না কোনোভাবে উত্তেজিত করতে শুরু করেন, আর তিনি তাদের উস্কানিতে এসে নিজের সংসার নিজেই ভাঙতে উদ্যত হন। পরিস্থিতি এমন হয়ে যায় যে দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলে। অনামিকার ভগ্নিপতি আর অনামিকার বাড়ির লোকেরা, অর্থাৎ তার মায়ের বাড়ির লোকেরা জানতেন যে রঞ্জিত শেখরের কাছে টাকার কোনো অভাব নেই, তাই যদি আমরা তার ক্ষতিপূরণ করাতে পারি তিনি সহজেই টাকা দিয়ে দেবেন, আর সেই টাকা নিয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে চালাবো। কিন্তু অনামিকার এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না যে তারা তার সংসার ভাঙছে, তার সংসার জ্বালিয়ে দিচ্ছে, তার সঙ্গে প্রতারণা করছে। অনামিকা তার মা আর ভাইয়ের কথায় এইসব কিছু করতেন, আর শেষ পর্যন্ত আদালতে দুজনের ডিভোর্স হয়ে যায়। অনামিকা তার পরিবারের কথায় রঞ্জিত শেখরের উপর 30 লক্ষ মুদ্রার ক্ষতিপূরণ করান, আর রঞ্জিত শেখর আদালতে সেই 30 লক্ষ মুদ্রা পরিশোধ করেন। বন্ধুরা দুজনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে যায়। এই সমস্ত টাকা অনামিকার নামে তার অ্যাকাউন্টে চলে আসে। তাই ধীরে ধীরে তার ভগ্নিপতি বলেন, অনামিকা দেখো, এখন তোমার ডিভোর্স হয়ে গেছে, আমরা তোমাকে আবার বিয়ে দেব। এমনিতেও তোমাকে সহজে বিয়ে করবে না, কারণ তুমি ডিভোর্সি। তাই তোমাকে আগে একটা ছোট্ট বাড়ি বানাতে হবে, একটা ফ্ল্যাট বা জমি কিনতে হবে, যাতে কোনো ছেলে বা কোনো পরিবার লোভে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়। অর্থাৎ তার ভগ্নিপতি আর তার বাড়ির লোকেরা তার কাছ থেকে 30 লক্ষ মুদ্রার জমির নামে নিয়ে নেন, আর শেষ পর্যন্ত তাকে কিছুই দেওয়া হয় না। ধীরে ধীরে অনামিকার সমস্ত টাকা শেষ হয়ে যায়। আর যখন অনামিকার সমস্ত টাকা শেষ হয়ে যায়, ততদিনেই অনামিকার একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যায়। তার মা, তিনি মারা যান। আর বিয়ে হওয়ার পর যখন তার ভাইয়ের স্ত্রী আসে, তখন সেই অনামিকার প্রতি খুব ঈর্ষা পোষণ করতে শুরু করে এবং অনামিকাকে দু চোখেও দেখতে পারে না। অনামিকা তখন অনেক বড় ছিলেন। যখন তার বিয়ে হয়েছিল তখন হয়তো তার মধ্যে সেই পরিপক্কতা ছিল না যে তিনি জিনিসগুলো বুঝতে পারেন। কিন্তু বন্ধুরা, এখন অনামিকা সবকিছু বুঝতে পারছিলেন, সবকিছু জানতে পেরেছিলেন, কিন্তু ততক্ষণেই অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনি তার হাসি খুশি সংসারে নিজের হাতে আগুন লাগিয়েছিলেন। যখন তার টাকা শেষ হয়ে যায়, তখন অনামিকার ভাই আর ভাইবো তাকে বাড়ি থেকে বের করে দেন। তারপর তিনি তার ভগ্নিপতির কাছে পৌঁছান। ভগ্নিপতিও বলেন, তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও, তুমি যখন তোমার স্বামীর হতে পারলে না, তখন আমাদের কবে হবে? অনামিকা তারপর সোজা চলে যান, তার কাছে থাকার কোনো জায়গা ছিল না। তাই হতাশ হয়ে বাধ্য হয়ে রাস্তায় কিছু মহিলার সঙ্গে দেখা হয়, যারা রাস্তায় ভিক্ষা করত। তাদের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুরা, তারা অনামিকাকে বলেন, তুমি আমাদের সঙ্গে এসো। অনামিকা এখন তাদের সঙ্গে থাকতে শুরু করেন এবং খেতে শুরু করেন। ঝুপড়িতে তার জীবন চলছিল। এখন ধীরে ধীরে অনামিকাও সেই পেশায় নেমে পড়েন। তিনি ধীরে ধীরে ভিক্ষা করতে শুরু করেন। যখন অনামিকা তার ঘরে তার প্রাক্তন স্বামী রঞ্জিত শেখরকে পুরো গল্প শোনালেন, তখন রঞ্জিত শেখরের চোখ থেকে জল ঝরে মাটিতে পড়তে থাকে। অনামিকা রঞ্জিত শেখরকে জিজ্ঞেস করেন, মা তো আমাকে খুব ভালোবাসতেন, মায়ের কি অবস্থা? রঞ্জিত শেখর বলেন, মা আজও তেমনি আছেন, মা আজও তোমাকে মনে করেন। তিনি জানি না কতবার আমাকে বলেছেন আমার বউ কি আর আমার কাছে ফিরে আসতে পারে না,
কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন। এখন আমি তাকে কি করে বলবো যে আমাদের আদালতে ডিভোর্স হয়ে গেছে, আমরা আর কখনো এক হতে পারবো না। অনামিকা রঞ্জিত শেখরকে বলেন, যদি মন সৎ হয়, ভালোবাসা সত্যি হয় আর ইচ্ছা পবিত্র হয়, তাহলে আমরা এখনও এক হতে পারি। রঞ্জিত শেখর বলেন, না, আইনের দিক থেকে, সমাজের দিক থেকে আমরা সব দিক থেকে এখন আলাদা হয়ে গেছি। এটুকু বলে তিনি কিছু মুদ্রা বের করেন এবং বলেন, এই টাকা রাখো, প্রতি মাসে যে তোমার খরচ হবে আমি তা দিয়ে যাব, কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, রাখতে পারবো না। তিনি অনামিকাকে টাকা দেন এবং গাড়িতে উঠে বসেন। যেই তিনি গাড়িতে ওঠেন, অনামিকা তার পা ধরে কাঁদতে শুরু করেন, আর রঞ্জিত শেখরের মনও গলে যায়। তিনি বলেন, একবার আমাকে আমার শাশুড়ির সঙ্গে কথা বলিয়ে দাও। রঞ্জিত তার পকেট থেকে মোবাইল বের করেন এবং তৎক্ষণাৎ তার মাকে ফোন করে বলেন, মা, অনামিকার সঙ্গে দেখা হয়েছে, অনামিকার সঙ্গে কথা বলতে চাও? যেই তার মা এই কথা শুনলেন, অর্থাৎ তার বউ অনামিকা এতদিন পর তার ছেলের সঙ্গে দেখা হয়েছে, তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে বলেন, বেটা, কথা বলাও। রঞ্জিত তার ফোন তার ডিভোর্স দেওয়া স্ত্রী অনামিকার হাতে দেন। এখন শাশুড়ি আর বউ দুজনেই অনেকক্ষণ কথা বললেন। রঞ্জিতের মা রঞ্জিতকে বলেন, এক কাজ করো, তুমি বউকে সোজা বাড়ি নিয়ে এসো। রঞ্জিত তার মায়ের কথা উড়িয়ে দিতে পারছিলেন না, তাই তার সেই এসইউভি গাড়িতে অনামিকাকে নিয়ে সোজা বাড়ি পৌঁছে যান। বন্ধুরা, যেই তিনি বাড়ি পৌঁছালেন, তিনি দেখলেন তার মা বরণের থালা সাজিয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছেন। তিনি তার বউকে বরণ করেন, দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরেন। শাশুড়ি আর বউ খুব খুশি হন। এরপর রঞ্জিত শেখর বলেন, মা, এই সেই অনামিকা যে আদালতে আমার কাছ থেকে 30 লক্ষ মুদ্রার ক্ষতিপূরণ করিয়েছিল, আর আমি সেই 30 লক্ষ মুদ্রা দিয়েছিলাম। এই মহিলাকে কি আবার আমাদের বাড়িতে রাখা উচিত? তখন তার মা তাকে বলেন, বেটা, যদি সকালের ভুলা সন্ধ্যায় ঘরে ফিরে আসে, তাকে ভুলা বলা হয় না। এও একজন মানুষ, আর ভুল তো মানুষেরই হয়। যদি এর কোনো ভুল হয়ে থাকে, তাকে মাফ করে দাও। রঞ্জিত শেখর তার ডিভোর্স দেওয়া স্ত্রী অনামিকাকে মাফ করে দেন এবং বন্ধুরা, রঞ্জিত আর অনামিকা দুজনে আবার তাদের নতুন জীবন শুরু করেন এবং একসঙ্গে খুব ভালোবাসার সঙ্গে থাকতে শুরু করেন। বন্ধুরা, গল্পটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমরা জানতে চাই। নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান যে এই গল্পটি সম্পর্কে আপনি কি ভাবছেন। আর বন্ধুরা, আপনি এই ভিডিওটি দেশ বা বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন তাও আমাদের জানাতে ভুলবেন না, কারণ যখন আমরা আপনার কমেন্ট পড়ি তখন আমরা পরের গল্পের জন্য আরও বেশি অনুপ্রেরণা পাই। তাই বন্ধুরা, আবার দেখা হবে আরেকটি আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। ভালো থাকবেন।